নবনীতার লেখা গল্প তুমি আসবে বলে। আজ ১৬ই ডিসেম্বর। আজ থেকে প্রায় ২৫ বছর আগে এই ডেটটা ওদের রক্তে মিশে গিয়েছিল। আজ ওরা নিজেদের অ্যানিভার্সারি ভুলে গেলেও এই দিনটা ভুলতে পারে না। ওরা মানে ওই ১৪৭ জন ছাত্রছাত্রী যারা একসঙ্গে এই মেডিকেল কলেজে জয়েন করেছিল। আজ ওদের কলেজে রিইউনিয়ন। আজ সেই সুদূর আমেরিকা থেকে উড়ে এসেছে সৃজিতা। দেশে থাকতে ২-১বার রিইউনিয়ন অ্যাটেন্ড করলেও আমেরিকা চলে যাবার পর এই প্রথমবার এলো সৃজিতা রিইউনিয়নে। এর পিছনে অবশ্য একটা বিশেষ কারণ রয়েছে। আজ প্রায় ৪০ জন ব্যাচমেট আসবে কলেজে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এবং বিদেশের মাটি থেকে উড়ে আসবে কেউ কেউ। সকলের পক্ষে কলেজে আসা সম্ভব না হলেও ওরা জানে এই দিনটাই মনে প্রাণে ওরা এই কলেজেই বিচরণ করে। সৃজিতা বেশ কিছুক্ষণ আগে পৌঁছে গেছে কলেজে। আজ প্রথম দিন। ৩ দিন চলবে এই রিইউনিয়ন। সৃজিতা অ্যানাটমি বিল্ডিংয়ের পাশ দিয়ে বয়েজ হোস্টেলের রাস্তাটা ধরল। কত স্মৃতি যে জড়িয়ে রয়েছে এই রাস্তাটায়। ওই সেই গোল বেদি, তার পাশে জেলিবিয়া পার্ক, গোলাকৃতি বলে এই নাম। সৃজিতা গিয়ে বসলো ওই গোল বেদিতে। বুঝি কোনো অদৃশ্য শক্তি টেনে নিয়ে গেল ওকে। একটা বটগাছকে ঘিরে এই বেদি। রেনোভেট করা হয়েছে এই জায়গাটাকে। আগে ভাঙাচোরা একটা বেদি ছিল এখানে। একটা ছোট শিব মন্দিরও ছিল বটগাছের গোড়ায়। রোজ সকালে হোস্টেল থেকে কলেজে যাবার পথে সেই ছোট্ট মন্দিরটায় প্রণাম করে যেত সৃজিতা। এখন সেই মন্দিরটা নেই। টাইলস বসিয়ে যা চকচকে করা হয়েছে জায়গাটাকে। সূর্য অস্ত যাচ্ছে বোধহয়, দেখা যাচ্ছে না এখান থেকে। আগে দেখা যেত। অ্যানাটমি বিল্ডিংয়ের পেছনে কৃষ্ণচূড়া গাছটা ঠিক ডান পাশ দিয়ে অস্ত যেত সূর্যটা। কত বিকেলে সৃজিতা ঋষি এই বেদিতে বসে সূর্যাস্ত দেখেছে আর তর্ক করেছে কোনটা বেশি সুন্দর, লাল রঙের সূর্যটা নাকি লাল ফুলে ঢাকা কৃষ্ণচূড়া গাছটা। হুড়মুড় করে স্মৃতিগুলো এসে চেপে ধরছে সৃজিতাকে। এই সেই রাস্তা। এই রাস্তাতেই প্রথম দেখা হয়েছিল ঋষির সাথে। সেদিন কলেজের প্রথম দিন ছিল। একজন পথ চলতি সিনিয়র দিদিকে জিজ্ঞেস করেছিল সৃজিতা, অ্যানাটমি বিল্ডিংটা কোন দিকে। দিদি হাত তুলে বয়েজ হোস্টেলটা দেখিয়ে দিয়েছিল। আপন মনে হেঁটে যাচ্ছিল সৃজিতা বয়েজ হোস্টেলের দিকে। ঠিক তখনই হোস্টেল থেকে বেরিয়ে কলেজের দিকে যাচ্ছিল ঋষি। জানাই ছিল আজ ফ্রেশারদের প্রথম দিন। সৃজিতাকে দেখেই বুঝেছিল ব্যাপারটা। এরকম অপকর্ম সিনিয়ররা প্রায়ই করে থাকে। কিন্তু ওই ২ বেনি ঝোলানো সদ্য স্কুলের গণ্ডি পেরোনো মেয়েটাকে দেখে বোধহয় একটু মায়া হয়েছিল ঋষির। ঋষি জিজ্ঞেস করেছিল, ফার্স্ট ইয়ার? মাথা নেড়ে হ্যাঁ বলেছিল সৃজিতা। ঋষি বলেছিল, এদিকে কোথায় যাওয়া হচ্ছে? সৃজিতা সংক্ষেপে বলেছিল, অ্যানাটমি বিল্ডিং। ঋষি সাবধান করে বলেছিল, ভুল পথে এসেছো, এদিকে বয়েজ হোস্টেল। সৃজিতা মনে মনে তৈরি হয়ে নিয়েছিল। জানতো এসব দুষ্টুমি কলেজের সিনিয়ররা করে থাকে। কিন্তু একটু ভুল হয়েছিল সৃজিতার। ও ভেবেছিল দুষ্টুমি আর র্যাগিং বোধহয় শুধু ছেলেরাই করে, সিনিয়র দিদিরাও যাতে পিছিয়ে থাকে না সেটাও বুঝে উঠতে পারেনি। তাই ঋষি চলে যেতে সৃজিতা স্মার্টলি বয়েজ হোস্টেলের দিকেই পা বাড়িয়েছিল। তাতেই হয়েছিল চরম বিপত্তি। সকালে হোস্টেলের ছেলেরা স্নান সেরে কলেজে যাবে, বাথরুমের সংখ্যাও কম। তাই হোস্টেলের গেটের ভেতরে চৌবাচ্চার কাছে স্নান সারছিল অনেকে। সৃজিতা যতক্ষণে বয়েজ হোস্টেল লেখা বোর্ডটা পড়ে উঠতে পারল ততক্ষণে পৌঁছে গেছে আপত্তিকর পরিস্থিতিতে। তারপর আর কি, শটান পিছন ফিরে দৌড় লাগিয়েছিল সেদিন সৃজিতা। নতুন মুখ বলে হয়তো সেদিন বেশি কেউ চিনে উঠতে পারেনি সৃজিতাকে। পরে খবরটা হৈ হৈ করে ছড়িয়ে পড়েছিল কলেজে। কিন্তু মেয়েটা যে কে সেটা শুধু জানতো ২ জন, সৃজিতা আর ঋষি। পরে একদিন ঋষি সৃজিতাকে বলেছিল, তুই ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করিস না, দেখলেই বোঝা যায়, এখনও নাক টিপলে দুধ বেরোবে। সেই শুরু। ঋষি সৃজিতার থেকে ৩ বছরের সিনিয়র ছিল কলেজে। কখনো নোট নেওয়ার জন্য, কখনো বোন সেট কিনতে সাহায্য করার জন্য সৃজিতা হেল্প চাইতো ঋষির কাছে। এভাবেই আস্তে আস্তে কাছাকাছি আসে ওরা। সিনিয়র জুনিয়র রিলেশনশিপ থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। অনেকগুলো সুন্দর মুহূর্ত, দিন, মাস, বছর একসাথে কাটিয়েছে ওরা। সৃজিতা স্বপ্ন দেখতে শুরু করে ওদের বিয়ের। বিয়ে করে একটা ছোট্ট ফ্ল্যাটে আছে ওরা। ফ্ল্যাটটাতে ২টো ব্যালকনি। তার মধ্যে একটা ব্যালকনিতে শুধুই গাছ আর গাছ।
সেখানে বসে সূর্যাস্ত দেখছে ওরা। ডিসেম্বরের ঠান্ডায় চায়ের কাপ হাতে চলছে হসপিটাল আর সাথে চাল ডাল তেল নুনের গল্প। একদিন হঠাৎই স্বপ্নগুলো ভেঙে গেল। সেদিনও ছিল 16ই ডিসেম্বর। তখন ওরা দুজনেই ডাক্তারি পাশ করে গেছে, চুটিয়ে প্রেম করছে দুজনে। সৃজিতা বাড়িতে বসে পিজির প্রিপারেশন নিচ্ছে, আর ঋষি সার্জারিতে পোস্ট গ্রাজুয়েশন করছে ওদের কলেজেই। ঋষির পিজি শেষ হলেই বিয়ে করবে দুজনে, এমনই কথা ছিল। রিউনিয়ন তো ছিলই, আর ঋষির সাথেও দেখা হবে, তাই সৃজিতা পড়াশোনা ফেলে কলেজে এসেছিল সেদিন। এই রকমই একটা সন্ধ্যায় ওরা পাশাপাশি বসেছিল এই বেদিতে। ঋষি কোনো রকম ভূমিকা না করে জানিয়েছিল ও সৃজিতাকে বিয়ে করতে পারবে না, কারণ ঋষির বাড়ি থেকে মেনে নিচ্ছে না ওদের রিলেশনটা। যেন মাথায় আকাশ ভেঙে পড়েছিল সেদিন সৃজিতার। অনেকটা সময় নিয়েছিল সৃজিতা, তারপর ধীর গলায় জিজ্ঞেস করেছিল, মেনে না নেবার কারণ কি? ঋষি সংক্ষেপে বলেছিল, কাস্টের প্রবলেম। শেষে সব ভুলে জয়িতা সেদিন ঋষির হাত ধরে কেঁদেছিল। বলেছিল, আমাকে নিয়ে চলো তোমার বাড়িতে, আমি তোমার মা বাবাকে ঠিক রাজি করাবো। কোনো কথাই সেদিন শোনেনি ঋষি। এক প্রকার সৃজিতাকে এই গোল বেদিতে ঠেলে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তারপর অনেক চেষ্টা করেও আর যোগাযোগ করতে পারেনি সৃজিতা ঋষির সাথে। কথাই বলে টাইম ইজ দ্য বেস্ট হিলার। সত্যিই তাই। আস্তে আস্তে শোকটা কাটিয়ে উঠেছিল সৃজিতা। এরপর সমস্ত উথাল পাথাল ঢেউ যেদিন শান্ত হয়ে গিয়েছিল, সেদিন সৃজিতা মা বাবার পছন্দ করা ডাক্তার ছেলেকে বিয়ে করে আমেরিকায় চলে গিয়েছিল। এখন অর্ণব বা সৃজিতা আমেরিকায় সেটেলড। ওদের মেয়ে 3 নেই, এই 14তে পড়লো। ঋষিকে ভুলে যেতে চেয়েছে সৃজিতা। ওর বর অর্ণব খুব ভালো মানুষ, ওর জীবনটা ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। বর আর মেয়েকে নিয়ে আর সৃজিতার গোছানো সংসার। ঋষিকে অবশ্যই ভুলে গেছে সৃজিতা, শুধু ঘুমের মধ্যে স্বপ্নগুলোকে কেন জানি না বশে আনতে পারে না। মাঝে মাঝে স্বপ্ন দেখে ঋষির সাথে বিয়ে হচ্ছে ওর, আর সৃজিতা বলছে, এত দেরি করলে কেন ঋষি, আমার বিয়েটা যে হয়ে গেল। ঘুম ভেঙেই আবার একরাশ প্রশ্নের সম্মুখীন হয় সৃজিতা। এসব প্রশ্নের উত্তর ছিল না ওর কাছে, তবু যেন অন্ধকারে হাতড়ে বেড়াতো কিছু উত্তরের আশায়। আজ থেকে ঠিক 2 মাস আগে একটা ফোন আসে সৃজিতার ফোনে। গলাটা শুনে থমকে দাঁড়িয়েছিল সৃজিতা। ওপাশে সেই চেনা কণ্ঠস্বর, সৃজি, কেমন আছিস? চিনতে পারছিস? সৃজিতা চুপ করেছিল। একবারটি আসতে পারবি সৃজি? তোর সাথে একবার দেখা না করে চলে গেলে বোধহয় আমার আত্মা শান্তি পাবে না। সৃজিতা তখনও বজ্রাহতের মতো স্থির হয়ে দাঁড়িয়েছিল। কথাগুলো যেন ব্রেনের স্নায়ুতে পৌঁছচ্ছিল না। ঋষি আবার বলেছিল, চুপ করে থাকিস না সৃজি, কিছু বল। সৃজিতা সমস্ত শক্তি একত্র করে বলতে পেরেছিল, আজ এতদিন পরে কেন ফোন করে আমার গোছানো জীবনটাকে এলোমেলো করে দিতে চাইছো? ঋষি বলেছিল, সব বলার সময় এসেছে, তুই আয়, একবারটি দেখা কর, আমার হাতে সময় নেই বেশি। সৃজিতা সমস্ত রাগ দুঃখ অভিমান থেকে বলেছিল, আমাকে ফোন করে ডিস্টার্ব করো না ঋষি, বলে ফোনটা কেটে দিয়েছিল সেদিন। পরে ঠান্ডা মাথায় ঋষির বলা কথাগুলো ভাবতে গিয়ে সব কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছিল সৃজিতার। এতদিন পর এরকমভাবে কেন ডাকলো ঋষি? হাতে সময় নেই মানে কি? চলে যাবে মানে? কোথায় চলে যাবে ঋষি? 3 দিন পর সৃজিতাই ফোন করেছিল ঋষির নম্বরে। ফোনটা রিসিভ করে ঋষি ক্লান্ত গলায় বলেছিল, কী রে, রাগ কি একটু কমেছে? সৃজিতা জিজ্ঞেস করেছিল, এতদিন পর কেন ফোন করেছিলে, কি বলতে চাও? ঋষি বলেছিল, সৃজি, আমি খুব অসুস্থ, হয়তো বাঁচব না বেশি দিন। ভেবেছিলাম এভাবেই চলে যাব চুপচাপ, কিন্তু পারলাম না জানিস, কেমন যেন স্বার্থপর হয়ে গেলাম। খুব ইচ্ছে হলো তোকে একবার ফোন করে ডাকি, যদি তুই আসিস। যাবার আগে একবারটি তোকে দেখার খুব লোভ হচ্ছে রে সৃজি। নীরবে সেদিন চোখের জল ফেলেছিল সৃজিতা। অর্ণবকে সব বলতে ওই সব ব্যবস্থা করেছিল সৃজিতার দেশে ফেরার। আজ সেই 16ই ডিসেম্বর। এই দিনেই ঋষি ছেড়ে গিয়েছিল ওকে। বন্ধুরা প্রতি বছরই ডাকে, কিন্তু দেশ ছাড়ার পর কখনো আসা হয়নি রিইউনিয়নে। ভয় হয়েছে, যদি দেখা হয় ঋষির সাথে, যদি নিজেকে না সামলাতে পারে সৃজিতা,
এবার বন্ধুদের জানিয়েছিল ও আসবে। সকলে বলেছিল, সৃজিতা তুই গ্রেট, শুধুমাত্র রিইউনিয়ন অ্যাটেন্ড করতে আসছিস সেই সুদূর আমেরিকা থেকে। আজও শুধু দুজনেই জানতো সৃজিতা আজ এত বছর পর কেন আসছে রিইউনিয়নে। সৃজিতার ফোনটা বেজে উঠল। ফোনের স্ক্রিনে ভেসে উঠল সেই চিরচেনা নামটা। ঋষি বলল, সৃজি, তুই নিশ্চয়ই গোলবেদিতে বসে আছিস। সৃজিতা সম্মতিসূচক হুঁ বলতেই ঋষি বলল, দাঁড়া, আমি আসছি এক্ষুনি। একটা হোয়াইট সুইফট কার এসে দাঁড়ালো বেদির একেবারে কাছে। কার থেকে যে নেমে দাঁড়ালো তাকে ঋষি বলে চিনতে কষ্ট হয়। ঋষির চেহারায় অনেক বদল এসেছে। রোগা, ক্লান্ত মুখ, চওড়া কপাল, চুলে পাক ধরেছে। ঋষি ড্রাইভারকে পার্কিংয়ে ওয়েট করতে বলে এগিয়ে এলো। এসে বসলো গোল বেদিতে সৃজিতার পাশে। ঋষি হালকা হেসে বলল, সৃজিতা, তোর নাকি একটা মেয়ে আছে? আর মাঝের সময় তো পেরিয়ে গেছে প্রায় 25-26 বছর, কিন্তু তোর বয়স বাড়লো না কেন? সৃজিতা এবার লজ্জা পেল, সেই আগের মতো। বলল, কি যে বলো না, সত্যি রে, তোকে দেখে আজও কলেজ স্টুডেন্টই মনে হয়। সৃজিতা কাঁপা গলায় জিজ্ঞেস করল, তোমার কি হয়েছে ঋষি? ঋষি স্থির দৃষ্টিতে তাকালো সৃজিতার দিকে। গলাটা বোধহয় কেঁপে গেল। কিছু একটা চিকচিক করলো ওর চোখের কোণায়। ঋষি বলল, আমি HIV পজিটিভ। আজ 25 বছর পর আবার আকাশ ভেঙে পড়ল সৃজিতার উপর। এবারও সময় নিল সৃজিতা, অনেকটা সময়। অনেকটা দৃঢ়তা নিয়ে এলো নিজের কণ্ঠে, ঠিক যেমন পেশেন্টের সামনে দৃঢ় থাকতে হয় ডাক্তারকে। শান্ত দৃঢ় গলায় সমস্ত নীরবতা ভেদ করে ঋষিকে জিজ্ঞেস করল, এসব কি হয়ে গেল ঋষি? হয়ে গেল কী রে, এসব তো সেই 25 বছর আগেই হয়ে গিয়েছিল। কোনো রকমে টেনে টুনে কাটিয়ে দিলাম এতগুলো বছর, এবার বোধহয় যেতে হবে। সৃজিতা ধমকের সুরে বলল, বারবার যেতে হবে যেতে হবে বলছো কেন? ঋষি এবার কৌতুকের স্বরে বলল, আচ্ছা বাবা, যেতে হবে না, আমি অমর হয়ে থাকবো। হা হা হা। সৃজিতা জিজ্ঞেস করল, কবে জানতে পারলে এসব? সে তো বহু বছর আগের কথা। সেই যেদিন এক বুক কষ্ট নিয়ে তোকে বলেছিলাম যে আমি তোকে বিয়ে করতে পারবো না, তার জাস্ট কিছুদিন আগে। এক দৃষ্টিতে তাকিয়ে আছে সৃজিতা ঋষির দিকে। দু চোখের কোণায় জমছে জলের কণা। চেষ্টা করেও ওটাকে আটকাতে পারছে না। ঋষি বলল, তখন তো নিজেই কিছু বুঝে উঠতে পারছিলাম না। তারপর মস্তিষ্কের উপর জোর দিয়ে আবিষ্কার করলাম, কিছুদিন আগে একটা অ্যাক্সিডেন্টের পেশেন্ট এসেছিল, ইয়াং ছেলে, বাঁচবে কিনা ঠিক নেই। তখন মাথায় আর কিছু ছিল না। তাড়াতাড়ি ওটি টেবিলে নিয়ে গিয়ে অপারেশন শুরু করি। তাতেই অসাবধানতা হয়ে যায় খানিকটা। আমার হাতে নিডিল ঢুকে যায় অপারেশনের সময়। পরে সেই পেশেন্টের ব্লাড টেস্ট করে দেখা যায় সেও HIV পজিটিভ। বুঝলাম ওর অপারেশনের সময়ই আমার রক্তে ঢুকেছে রোগটা। জানিস সৃজিতা, আমাদের সমাজে আজও HIV পজিটিভ পেশেন্ট শুনলেই লোকে সন্দেহের দৃষ্টিতে তাকায়, যেন আমি অবশ্যই অপরাধী। যাই হোক, তখন আমার প্রথম কাজ ছিল তোকে আমার জীবনের সাথে জুড়তে না দেওয়া। সেটা সেদিন বেশ নিপুণভাবেই করতে পেরেছিলাম, কি বলিস? তারপর জানি না কিভাবে এতগুলো বছর কেটে গেল। নিজে ডাক্তার বলেই হয়তো নিজের শরীরের অনেকটা খেয়াল রাখতে পেরেছিলাম। মা বাবাকে জানিয়েছি অনেক পরে, তাদের সামলাতেও অনেক বেগ পেতে হয়েছে। সৃজিতা মন দিয়ে শুনছিল ঋষির কথাগুলো। ঋষি বোধহয় এক নাগাড়ে কথাগুলো বলে একটু হাঁপিয়ে গেছে। সৃজিতা জিজ্ঞেস করল, আর তোমার ডাক্তারি? না, ডাক্তারিটা ছাড়িনি। HIV পজিটিভ বলে সার্জেন হওয়া হলো না আমার, তাই পেশেন্টের সাথে আমি সার্জারিটা ছেড়ে দিলাম। তারপর HIVর ব্যাপারে অনেক পড়াশোনা করি, কিছু কোর্স করি। এখন আমি একটা HIV ক্লিনিক চালাই। যে রোগের সাথে নিজে যুদ্ধ করছি সেই রোগের চিকিৎসা করাটা বেশ সহজ হয়েছে আমার পক্ষে। পেশেন্টদের বুঝতে এবং বোঝাতে এখন আমার একটুও অসুবিধা হয় না। গত 1 বছরে আস্তে আস্তে আমার শারীরিক অবস্থা খারাপ হয়েছে, ব্লাড রিপোর্টগুলো ঠিক নেই। এই শেষবেলায় একবারটি তোকে দেখতে বড় ইচ্ছে হলো রে সৃজি। মাঝে মাঝে মনে হয় তোর সাথে অন্যায় করিনি তো, হয়তো তোকে জানানো উচিত ছিল। কিন্তু সেদিন ওই অবস্থায় দাঁড়িয়ে আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছিলাম।
ঋষি হঠাৎ সৃজিতার হাত দুটো ধরে বলল, সৃজি, তুই আমাকে ক্ষমা করবি তো? সৃজিতা একটু সময় নিল, বোধহয় কিছু কথা গুছিয়ে নিল নিজের মনে। নিজের হাতটা আলতো করে ছাড়িয়ে নিল ঋষির হাত থেকে। তারপর বলল, ঋষি, তুমি তো ক্ষমা, ঘৃণা এসবের ঊর্ধ্বে। তুমি যা করেছো তা তো মহান কাজ। একটা মেয়ের জীবন বাঁচিয়ে দিয়েছো তুমি। কিন্তু জানো ঋষি, আমি বোধহয় খুবই সাধারণ। এত কিছু শোনার পরেও কেন জানি না কিছুটা রাগ, কিছুটা দুঃখ থেকেই যাচ্ছে। আসলে এই এতগুলো বছরে যে কষ্টটা আমি পেয়ে এসেছি, যে প্রশ্নগুলোর উত্তর হাতড়ে বেরিয়েছি, সেই ক্ষতিটা তো রয়েই গেল। সেই বিনিদ্র রাত্রি, সেই চোখের জল, তোমার প্রতি জমে থাকা ঘৃণা, সেগুলো তো আমি ফিরে পাবো না, সবটুকু ঠিক করে নেবার জন্য। এতগুলো বছর তুমি একা যুদ্ধ করে গেলে ঋষি। কখনো ভাবলে না আমিও হতে পারতাম তোমার সহযোদ্ধা? একটা সুযোগ তো আমাকে দিতেই পারতে। ঋষি বোধহয় একটু ধাক্কা খেলো, বলল, কিন্তু সৃজি, আমি চেয়েছিলাম তুই ভালো থাক। সৃজিতা বলল, তোমার সেই ইচ্ছা পূর্ণ হয়েছে। অর্ণব আমাকে ভালো রেখেছে, তাই আমিও ভালো থাকতে অভ্যস্ত হয়ে গেছি। এবার আমি শান্তিতে মরতে পারবো। দেখো ঋষি, আমরা তো সকলেই অর্ধেকের বেশি জীবন কাটিয়ে এসেছি। এরপর কার কখন ডাক আসে সে কথা কেউ কি বলতে পারে? তাই বাঁচো, প্রাণ ভরে বাঁচো। যেন আমাদের ডাক্তারদের জীবনের শেষ দিন পর্যন্ত কাঁধে দায়িত্বের বোঝা বইতে হবে। দায়িত্ব ঝেড়ে ফেলে দিয়ে এত তাড়াতাড়ি তোমাকে কে পালাতে দিচ্ছে? একটু হেসে ঋষি বলল, এই জন্যই বোধহয় তোকে ডাকতে চাইছিল মনটা। অনেকটা জীবনী শক্তি ভরে দিয়ে গেলি তুই আজ। সৃজিতা উঠে দাঁড়িয়েছে, যেন এক লহমায় ফিরে গেল 25 বছর আগে। বলল, এতদিন পর দেখা হলো, ক্যান্টিন থেকে চা আর কবিরাজি খাওয়াবে না? আমি কিন্তু 3 দিনই আসবো। 4র্থ দিনে আমার ফেরার টিকিট। তুমি আসছো তো? শুনেছি অনেক ভালো ভালো ব্যান্ড আসছে। আমি কিন্তু সেই কলেজের দিনের মতো নাচবো। ঋষি এক প্রকার ঘাবড়ে গিয়ে বলল, ওরে, তুই কি পাগলি হলি নাকি রে? আমেরিকার ডাক্তাররা কি রোগীদের নাচিয়ে নাচিয়ে মারে নাকি? সৃজিতা ছটফট করে বলে উঠল, সেসব আমি জানি না ঋষি। অনেক দেরি হয়ে গেছে, সবাই পৌঁছে গেছে এতক্ষণে অডিটোরিয়ামে। এই 3টে দিন খুব আনন্দ করব আমরা। নাচবো, গাইবো, ক্যান্টিনে বসে চিলি চিকেন আর রুটি খাবো, আর সূর্যাস্ত দেখবো একসাথে। তারপর আমার ফেরার পালা। ঋষি বুঝলো এই মেয়েকে আজ থামানো যাবে না, তাই উঠে দাঁড়ালো। সূর্য অস্ত যাচ্ছে, আর ওদিকে অডিটোরিয়ামে অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে গেছে প্রোগ্রামের। ওরা দুজনে পাশাপাশি হেঁটে এগিয়ে গেল অডিটোরিয়ামের দিকে। এবারে রিউনিয়নটা যে ওদের কাছে স্পেশাল। মাইকে বেজে উঠল ক্যাকটাসের গান। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।